সদ্য চাকরি থেকে অবসর নেওয়ার পর ব্রিগেডিয়ার সৈকত সমাদ্দার ভাবছিলেন অবসরের দিনগুলো কোথায় কেমনভাবে কাটাবেন। চাকরি জীবনে দিন কেটেছে একেবারে ঘড়ির কাঁটা ধরে। একদিনের জন্য অনিয়ম হয়নি। কখনো কখনো সীমান্তে গন্ডগোল বাঁধলে তখন তো আলাদা ব্যাপার। উত্তেজনা, সীমান্ত রক্ষার তদারকি, ম্যাপ খুলে অধস্তনদের সঙ্গে আলোচনা, এইসব করতে করতেই অনেক বছর কেটে গিয়েছে। এই একঘেয়ে জীবন থেকে যখন মুক্তি মিলল, সৈকত সমাদ্দার ভাবলেন এবার জীবনটা অন্যরকম ভাবে কাটাবেন। কিন্তু সেই অন্যরকমটা কেমন, সেই কথাটা ভাবতে ভাবতেই একদিন কাগজে একটা ছোট্ট বিজ্ঞাপন চোখে পড়ল। এই বিজ্ঞাপনখানা দেখে তিনি স্ত্রীকে বললেন, জানো, দক্ষিণ বারাসাতের একটা জায়গার নাম নায়ার চক। ওই নায়ার চকে একটা ভুতুরে বাড়ি বিক্রি আছে। কাগজে বিজ্ঞাপন দিয়েছে, চলো একবার গিয়ে বাড়িটা দেখে আসি, পছন্দ হলে কিনে নেব। সৈকত সমাদ্দারের স্ত্রী সুনন্দা বললেন, বাড়ি দেখতে যাওয়ার আগে ভালো করে ভেবে নাও, যদি পছন্দ হয়ে যায় তবে কি সত্যিই কিনবে? সৈকত সমাদ্দার উত্তর দিলেন, কিনলে ক্ষতি কি? সুনন্দা চোখ বড় বড় করে স্বামীর দিকে তাকালেন, পরে বললেন, ভূতদের সঙ্গে থাকতে পারবে? সৈকত সমাদ্দার বললেন, ভূত সব বাজে ব্যাপার, তাছাড়া একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ভূতের সঙ্গেই তো আমাদের দিন কাটছে। চেহারা বদলে গিয়েছে বলে চিনতে পারছি না। ওইসব বাড়িও এক অর্থে বিরল প্রজাতির মতো। কেউ কিনে ফেলার আগেই বাড়িটা আমি কিনে রাখতে চাই। সুনন্দা বললেন, তবে চলো দেখে আসি। অন্য 10 জন মহিলার মতো সুনন্দা দেবী আদৌ ভূতে ভীতু নয়, বরং তার দীর্ঘদিনের শখ বাঘ, সিংহ, গন্ডার, জলহস্তী ইত্যাদি প্রাণীদের দেখার জন্য যেমন বড় বড় শহরে পশুশালা আছে, তেমনই যদি প্রত্যেক শহরে একটা করে ভূতশালা থাকতো, তবে টিকিট কেটে সেই ভূতদের চাক্ষুষ করে আসা যেত। ভূত নিয়ে নানা ধরনের বানানো গাল গল্প শুনতে হতো না। এবার নায়ার চকের ভূতওয়ালা বাড়িতে গিয়ে যদি খান কয়েক সত্যিকারের ভূত দেখা যায়। এক রবিবার সকালে একখানা 44 গাড়ি করে ওরা রওনা হলেন। সঙ্গে ড্রাইভার হনুমান সিং, ভাগ্নে নিতাই আর বাঘা। বাঘা কোনো সূত্রেই সৈকতবাবুর আত্মীয় নয়, কিন্তু ছেলেটিকে সৈকতবাবু এনেছিলেন। সেই থেকে এই বাড়িতেই আছে, ওর বাঘের ডাক শুনবার মতো। একেবারে নিখুঁত, এত নিখুঁত যে একবার সুন্দরবনে সৈকতবাবুর সঙ্গে বেড়াতে গিয়ে এমন একখানা বাঘ্র গর্জন গর্জেছিল যে উঁচু ঢঙের উপর দাঁড়িয়ে থাকা পাহারাদার বন্দুক সমেত গড়িয়ে নিচে পড়ে গিয়ে ঝাড়া 1 ঘন্টা মাটিতে শুয়ে কেঁপেছিল। সৈকতবাবুর মতে মানবদেহে এত দীর্ঘস্থায়ী কম্পন দেখা তো দূরের কথা, শোনাও যায়নি। ভালো বাঘের ডাক ডাকতে পারত বলে ওর ডাক নাম হয়ে গিয়েছিল বাঘা। সকালে রওনা দিয়ে দুপুর নাগাদ সেই ভূতের বাড়িতে পৌঁছানো গেল। সাদা রঙের বিশাল বাড়ি, বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো। কালো রঙের লোহার গেটের উপর ছোট্ট একটা টিনের বোর্ডে সতর্কবাণী লেখা, যেমন অনেক বাড়িতে লেখা থাকে, কুকুর হইতে সাবধান, তেমনি এই বাড়ির গেটে লেখা, ভূত হইতে সাবধান। গেটের গায়ে একটা লাইলনের দড়ি ঝুলছে। সৈকতবাবু দড়ি ধরে টান দিতেই বাড়ির মতো ঢং ঢং করে ঘণ্টা ধ্বনি হলো। তারপরেই দীর্ঘ চেহারার এক ভদ্রলোক দোতলার বারান্দায় এসে গেটের দিকে তাকালেন। সৈকতবাবু এবং তার স্ত্রী, এমনকি গাড়ির ড্রাইভার হনুমান সিংহ, ভাগ্নে নিতাই আর বাঘা, সকলেই অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইলেন। ফর্সা লোক জীবনে অনেক দেখেছেন, কিন্তু এমন চুনকাম করা ফর্সা মানুষ কখনো দেখেননি। শখের নাটকে, বিশেষ করে মিশর কুমারী নাটকে, মিশরের ফেরাও রামাসিসের ঢোলা ওভারকোটের মতো একটা পোশাক। বারান্দার উপর থেকে জিজ্ঞেস করলেন, কাকে চাই? সৈকতবাবু বললেন, আমরা কাগজের বিজ্ঞাপন দেখে আসছি, এই বাড়িটা নাকি।
দোতলার বারান্দায় দাঁড়ানো ভদ্রলোক বলে উঠলেন, ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আপনি খদ্দের সেটা বললেই মিটে যায়। এবার দোতলায় একটা ঘরের দিকে তাকিয়ে হাঁক দিলেন, হারু হারু, যা বাবা গেটটা খুলে দিয়ে আয়, খদ্দের এসেছে। একটি অল্প বয়সী ছেলে এসে লোহার গেটটা খুলে দিতে দিতে বলল, আমার সঙ্গে আসুন। বেশ বড় সাইজের একটা ঘর, ঘরের আসবাবপত্র সবই সাবেকি আমলের। ঘরের মধ্যে শ্বেত পাথরের গোল টেবিল, টেবিল ঘিরে খান পাঁচেক চেয়ার। হারু যেতে যেতেই দরজা থেকে ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলো, কি পান করবেন, চা না শরবত? সৈকতবাবু বললেন, চা। হারুর প্রশ্ন, চিনি ও দুধ সহযোগে নাকি? হারু কথা শেষ করার আগেই সৈকতবাবু বললেন, চিনি চলবে কিন্তু দুধ চলবে না। হারু চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই 5 কাপ চা টেবিলে এসে গেল। এত তাড়াতাড়ি কে চা করলো আর কেই বা দিয়ে গেল, সেটা ঘরের মতো উপস্থিত 5 জনের কেউই বুঝতে পারলেন না। সম্ভবত সেই কারণেই সকলে সকলের দিকে তাকালেন। শুধু সৈকতবাবুর ভাগ্নে নিতাই বলল, মামা, এত তাড়াতাড়ি 5 কাপ চা তো জংশন স্টেশনও বানিয়ে দিতে পারে না। সৈকতবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, আমরা এখন কোথায় বসে আছি তা জানিস? স্থান মাহাত্ম্য বলে একটা কথা আছে, সেটা ভুলিস না। একটু পরেই আবার সেই চুনকাম করা দীর্ঘদেহী ভদ্রলোক এলেন, সকলের দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার করলেন। হারু ওই ভদ্রলোকের জন্য একখানা চেয়ার এনে পেতে দিল। ভদ্রলোক চেয়ারে বসতে বসতে বললেন, বাড়িটা যখন কেনার শখ হয়েছে তখন উপর নিচ একটু ঘুরে টুরে দেখবেন না? সৈকতবাবু বললেন, সেসব পরে হবে, আমি আপাতত বায়না করে যেতে চাই, যাতে অন্য কেউ এসে। ভদ্রলোক বললেন, আপনাদের বুঝি ভূত দেখবার শখ হয়েছে? হয় স্বাভাবিক, ওরা তো সংখ্যায় অনেক, কিন্তু অনেক হলে কি হবে, ওদের যে দেখা যায় না, যা আছে অথচ দেখা যায় না, তার প্রতি মানুষের আকর্ষণ বেশি। সৈকতবাবু বললেন, আমি কিন্তু বায়না করব বলে কিছু টাকা সঙ্গে এনেছি। ভদ্রলোক বললেন, তা বেশ করেছেন, তবে না আনলে চলতো। মানুষের কথা নড়চড় হয়, কিন্তু ভূতেদের কথা নড়চড় হওয়ার জো নেই। এতেই বোঝা গেল ভূতেদের সঙ্গে আপনার এই প্রথম কাজ কারবার। তবু আমার পক্ষে যা জানানো প্রয়োজন সেগুলো জানিয়ে রাখছি। সৈকতবাবু এবং অন্যরা আগ্রহ নিয়ে ভদ্রলোকের দিকে তাকালেন। ভদ্রলোক বললেন, এই বাড়িটা 3 তলা, 2 তলা আর 3 তলায় মোট 8খানা ঘর, কিন্তু 1 তলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে যে 5খানা ঘর আছে সে ঘরগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। সৈকতবাবু প্রশ্ন করলেন, কেন? বাড়ি কিনলুম আমি, অথচ 1 তলার ঘর ব্যবহার করা যাবে না? ভদ্রলোক বললেন, কলকাতা থেকে এতটা পথ ঠেঙিয়ে এসে যখন ভূতের বাড়ি কিনতে চলেছেন, তখন কি একবারও ভাববেন না গোটা বাড়ির সব ঘর আপনাদের দেখলে চলে গেলে ওই বেচারাগুলো 14 পুরুষের আশ্রয় ছেড়ে যাবে কোথায়? হতে পারে ভূত, কিন্তু তাই বলে কি ওদের প্রতি সমাজের কোনো দায়িত্ব নেই? ভূত কি গাছে ফলে? মানুষ থেকেই তো ভূত। কে বলতে পারে ওদের মধ্যে আপনার পূর্বপুরুষদের কেউ নেই? সৈকতবাবু ভেবে দেখলেন কথাটা অগ্রাহ্য করার মতো নয়। তাছাড়া ভূত সম্প্রদায় খেপে গিয়ে বিদ্রোহ করে কিনা, কিংবা ভূত আন্দোলন, পথ অবরোধ, অর্থাৎ যা যা মানুষ করে, ভূত যদি তাই করতে পারে এবং করতে থাকে, তবে তো ভয়ঙ্কর ব্যাপার। পুলিশ প্রশাসন আর আইন তো তাদের ধরবে না, উল্টে তারা এসে ধরবে সৈকতবাবুকে। তবে এটাও তো ঠিক, ভুতুরে বাড়িতে যদি ভূতই না থাকে, তবে আর ভুতুরে বাড়ি কিনে কি লাভ? এইসব কথা ভাবতে ভাবতেই সৈকতবাবু ভদ্রলোকের দিকে চোখ ফেরালেন। একটু কেসে নিয়ে গলাটা পরিষ্কার করে সৈকত বললেন, আপনার কথার মধ্যে যুক্তি আছে, বেশ নিচের ঘরগুলো ছেড়ে দেব, ভূতবাবুরা ওখানে থাকুন, এত কাছাকাছি থাকবে, কিন্তু কোনো অনিষ্ট করবে না তো? ভদ্রলোক একটু হেসে বললেন, কোনো ভয় নেই, বাড়ি বিক্রি হলে আমি তো পুরো টাকা শোধ না হওয়া পর্যন্ত চিলেকোঠাতেই থেকে যাব। তবে একটা কথা মনে রাখবেন,
মানুষ ছাড়া মানুষের বড় রকমের অনিষ্ট কেউ করতে পারে না। ভূতের সাধ্য কি যে পৃথিবী জুড়ে দুটো বিশ্বযুদ্ধ বাঁধায়? সৈকতবাবুর স্ত্রী বললেন, আপনি কতদিন ধরে এই বাড়িতে আছেন? আর আপনার পরিবারের? ভদ্রলোক মাথা নাড়াতে নাড়াতে বললেন, আমার পরিবারের কেউ নেই, অর্থাৎ কেউ বেঁচে নেই, সকলেই মারা গিয়েছে। এই বাড়িটা আমি তৈরি করেছিলাম। বাড়িটার নাম ললিত ভবন। আমার ছেলেরা নামটা রেখেছিল। ললিত মোহন রায় অনেককাল আগে গত হয়েছে, কিন্তু আমার ছেলেদের দেওয়া নামটা রয়ে গিয়েছে। সৈকতবাবু বড় বড় চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনার ছেলেদের দেওয়ার নাম মানে? সেই ভদ্রলোক বললেন, মানে খুব সোজা। আমার নামই ললিত মোহন রায়। 71 বছর 5 মাস 14 দিন আমি মারা যাই কলকাতার বেনেটোলায়। তারপর ফিরে আসি এই ললিত ভবনে। এখানে যারা থাকে তারা কোনো না কোনো সূত্রে আমার আত্মীয়, স্নেহভাজন বা জ্ঞাতি। মানুষের মতো একান্নবর্তী প্রথা ভেঙে গেলেও আমি ভূতেদের ভূত সমাজে কিন্তু সে প্রথা এখনো লুপ্ত করতে দিইনি। আমরা মিলেমিশে ভালোই আছি। সুনন্দা দেবী বললেন, দেখুন, জীবনে অনেক কিছু দেখেছি, অনেক দেশ, অনেক রকমের মানুষ, অনেক সুন্দর সুন্দর জিনিস, কিন্তু কখনো ভূত দেখিনি। তাই ভূত দেখার বড্ড শখ। ভদ্রলোক একটু আগে যিনি নিজেই বললেন 71 বছর 5 মাস 14 দিন আগে তিনি মারা গিয়েছেন, সেই ললিত ভূত মহাশয় বললেন, তা কেন হবে? মনে করে দেখুন, অনেক জিনিসই আপনি বা আপনারা কখনো দেখেননি। অফিস টাইমে ফাঁকা বনগালোকাল, মন্দিরে মন্দিরে জাগ্রত ভগবান, এরকম বহু জিনিস আছে, কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না। সৈকতবাবু বললেন, আমরা এখানে হয়তো সারা জীবন থাকবো না, এখন গোলার দিকে কিছুদিন থাকবো, তারপর কলকাতায় চলে যাব। হয়তো মাঝে মাঝে 2-3 দিনের জন্য আসা হবে। ললিতবাবু মাথা নেড়ে বললেন, পারবেন না, কিছুতেই পারবেন না। সৈকতবাবু প্রশ্ন করলেন, কেন পারবো না? কেন? ললিতবাবু বললেন, ইন জেনারেল সভ্যতারাই খুব স্নেহপ্রবণ হয়, মানুষকে খুব ভালোবাসে, অথচ নানা সময় নিতান্ত অকারণে ভূতদের নিয়ে ঠাট্টা তামাশা, তাদের কণ্ঠস্বরের বিকৃতি ঘটানো এবং লম্বা লিকলিকে হাত পা কল্পনা করে তাদের চেহারাকে বিচিত্র দর্শন করার বদ মতলব তো মানুষের মাথা দিয়েই বেরিয়েছে। অথচ কত সুন্দর সুন্দর চেহারার ভূত আর ভূতিনী অর্থাৎ পেতনি বোনেরা আছে, সে খবর কি মানুষ রাখে? সৈকতবাবু বললেন, তাহলে এখানে ভূতের সন্ধান পাবো কি বলেন? ললিতবাবু বললেন, হায়রে মানুষ, এখনো সন্দেহ গেল না। এই যে আমি আপনার সামনে বসে আছি, এই আমি বর্তমানে কে এবং কি? দিন বায়নার টাকা দিন। এবার যেন কুয়াশার মতো একটা পাতলা ভয় ওদের 5 জনের শরীরকে আস্তে আস্তে জড়িয়ে ধরছে। সৈকতবাবু নিজের ব্যাগ থেকে টাকার বান্ডিলটা বের করে বললেন, বায়নার জন্য 10,000 টাকা এনেছি, চলবে তো ললিতবাবু? ললিতবাবু বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কতকাল পরে একজন মানুষের কণ্ঠে ললিতবাবু সম্বোধনটা শুনলুম, মন প্রাণ জুড়িয়ে গেল। দাঁড়ান, আমি অ্যাডভান্স নেওয়া রসিদটা নিয়ে আসি। এক পলকে উদাও হয়ে গিয়ে একটু পরেই ফিরে এলেন। জামার পকেট থেকে এক টুকরো কাগজ বের করতে করতে বললেন, এইসব রসিদ, সই সাবুত, দলিল আমাদের সমাজে চলে না। আমরা সব কাজ করি মুখের কথায়, কিন্তু মানুষের সঙ্গে এবার কারবার করতে নেমে সেই মানুষের নিয়ম অনুসারেই করতে হলো। অথচ দেখুন, অত লেখাপড়া, দলিল দস্তাবেজ সব টাকা সত্ত্বেও সম্পত্তি নিয়ে ভাই ভাই মামলা, মা ছেলেতে মুখ দেখা দেখি বন্ধ। ছিচি, এরা আবার মানুষ? যাকে টাকাটা দিন। ললিতবাবু এবার সৈকতবাবুর দিকে হাত বাড়ালেন। আগেই বলেছি, মিশরের ফেরাও রামেসিসের ঢোলা ওভারকোটের মতো একটা পোশাক তার সর্বাঙ্গে ঢাকা ছিল। পোশাকের বাইরে ছিল গলা, মুখ আর মাথার ওইটুকু অংশই দেখে মনে হয় চুনকাম করা। এবার ঢোলা পোশাকের ভিতর থেকে বেরিয়ে এলো মেদ বর্জিত একটা কঙ্কাল হাত। সেই কঙ্কাল হাতের আঙুলে একটি হীরের আংটি জলজল করছে। টাকা দিতে গিয়ে সৈকতবাবুর ভিতরটা থরথরিয়ে কেঁপে উঠল। যদিও ললিতবাবু ইতিপূর্বেই নিজে ঘোষণা করেছিলেন তিনি 71 বছর 5 মাস 14 দিন আগে মারা গিয়েছেন।
কিন্তু সেটা কত বছর আগে। সেই হিসেবে চেয়েও জরুরি তথ্য এবং অতি বাস্তব ঘটনা হলো তিনি অর্থাৎ সৈকতবাবু এখন এই মুহূর্তে একটি জ্যান্ত ভূত তার দিকে হাত বাড়িয়ে আছেন বাড়ি বিক্রির অ্যাডভান্স টাকার জন্য। সৈকতবাবু যেই টাকার বান্ডেলটা ওই মেদবর্জিত কঙ্কাল হাতের উপর দিলেন, ঠিক তখনই সম্ভবত বিষম ভয় পেয়ে হনুমান সিং এক প্রচণ্ড লাফ দিয়ে প্রথমে ঘরের দরজায়, তারপরে সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে একতলার উঠোনে। সৈকতবাবু অনুমানে বুঝলেন হনুমান নির্ঘাত সিঁড়ি দিয়ে গড়িয়ে নেমেছে, কেননা সিঁড়ি ভেঙে এত তাড়াতাড়ি নামা সম্ভব নয়। সৈকতবাবু দোতলা থেকে ঝুঁকে পড়ে হনুমান সিংহকে দেখতে দেখতে বলেন, আমার ড্রাইভারটা মরে গেল নাকি? ললিতবাবু আশ্বাস দিয়ে বললেন, ললিত ভবনে মরা মানুষরাই আসে, এখানে এসে কেউ মরে না। তাছাড়া একতলায় আমাদের একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে, ওটা হালদার সামলান। সৈকতবাবু একটা ঢোক গিলে বললেন, এখানে যদি মরা মানুষরাই আসে তাহলে আমরা এলাম কেমন করে? ললিতবাবু বললেন, মানুষের কাছে যেমন অতিথি আসে আমাদের কাছেও তেমনই আসে। এখানে এসে বসবাস করলে দেখবেন ভূত সম্পর্কে আপনার অনেক ধারণা বদলে গিয়েছে। যেমন হালদার বাবু সেই কবে থেকে মরব করছেন, কিন্তু মরণ আর হচ্ছে না। কেন জানেন? সৈকতবাবু বলেন, কেন? ললিতবাবু উত্তর দিলেন, এটা হলো ভূত জোন। বাবা ভোলানাথের দৃষ্টি আছে এই বাড়িটার উপর। যমরাজের মৃত্যুদূতের সাধ্য নেই এখানে কারো গায়ে হাত দেয়। বাড়ির মেন গেট অতিক্রম করতে পারবে না, বাড়িতে ঢোকা তো দূরের কথা। কথা শেষ করে ললিতবাবু বললেন, কলকাতা থেকে বেরিয়েছেন নিশ্চয়ই সকাল সকাল, যেতেও তো অনেকটা সময় লাগবে, তাই বলি কি ললিত ভবনে দীপাহরিক আহারটা সেরে গেলে হতো না? সৈকতবাবুরা সকলেই সকলের দিকে তাকালেন। ভূতুরে বাড়ি কেনা এক জিনিস, আর ভূতের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করা একেবারে অন্য জিনিস। সৈকতবাবু দেখলেন তার স্ত্রী চোখের ইশারায় তাকে ডাকছেন, ডাকছেন মানে কাছে ডাকছেন। সৈকতবাবু গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ালেন। সুনন্দা দেবী স্বামীর হাতে চিমটি কেটে তার দৃষ্টি নিজের দিকে ফেরালেন। চোখে ইঙ্গিতে বারান্দায় নিয়ে গিয়ে বললেন, তোমার দৌলতে দেশ বিদেশের কত রান্নাই তো খেয়েছি, কখনো ভূতের রান্না খাইনি। ওদের রেসিপিটা বড্ড জানতে ইচ্ছে করছে। মিসেস গুপ্ত সাপ্তাহিকে আমি তো রান্নাঘর কলমটা লিখি, ওখানে যদি ভূতের রান্নার রেসিপিটা লিখতে পারি তাহলে একেবারে ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে। তুমি দুপুরে ভূতদের সঙ্গে খেতে রাজি হয়ে যাও। সৈকতবাবু ভাবলেন, একটু দোনামোনা করে ললিতবাবুকে বললেন, আপনার প্রস্তাব উপেক্ষা করতে পারলাম না, আমরা আপনার কথা মতো দীপাহরিক আহারটা করেই যাব। ললিতবাবু খুশি হয়ে বললেন, এই তো খাঁটি মানুষের কথা, ওরে হারু, আরো 5খানা পাতা পাততে হবে। তবে হ্যাঁ, যে বেচারি গিনি কুমড়োর মতো সিঁড়ি দিয়ে উঠোনে গড়িয়ে পড়েছে তার কারেন্ট কন্ডিশনটা কেমন সেটা দেখে পাতা পাতার আয়োজন করো। এতক্ষণ পর সকলেই বুঝতে পারলেন হারুও সম্ভবত মানুষ নয়। সৈকতবাবু নিজের মনেই নিজের ভাবনাটাকে সংশোধন করে নিয়ে মনে মনে বললেন, সম্ভবত শব্দটা এক্ষেত্রে ব্যবহার করার কোনো সুযোগ নেই। হারু নিঘাত ভূত। মৃত্যুর আগে যে নাম থাকে, ভূত হওয়ার পর সেই নামে ভূত রেজিস্টার দিয়ে ভূত নাম তোলা হয়। হারু চলে গিয়েছিল, কিন্তু হঠাৎ ফিরে এলো। ফিরে এসে মানুষের মতো কাঁপতে কাঁপতে লাগলো এবং সৈকতবাবু লক্ষ্য করলেন হারু কিছু একটা বলতে চাইছে, কিন্তু সে বলতে পারছে না। ভূতের কি সেরিব্রাল হয়? ওটি হলেই তো কথা জড়িয়ে যায়, হারু ভূতের হলো কি? ললিতবাবু এগিয়ে এসে কম্পনরত হারুকে জোরে একটা ঝাঁকুনি দিতেই হারুর হাড়ে হাড়ে ধাক্কা লেগে ঠকাঠক শব্দ হলো। আর তখনই হারু বলে উঠল, স্যার বৌদি আসছেন। ললিতবাবু অস্পষ্ট স্বরে আর্তনাদ করে বলে উঠলেন, কি সর্বনাশ, সে তো তালডাঙ্গায় গিয়েছিল বোনপুর বাড়িতে, আজ তো আসার কথা নয়। হারু সর্বাঙ্গ জুড়ে হাড়ে হাড়ে ঠোক্কর লেগে হাড় তরঙ্গ বেজে যাচ্ছিল। ওই শব্দের তরঙ্গের মধ্যে হারু বলল, আসার কথা নয়, কিন্তু এসে পড়েছেন, আমি এবার যাই। হারু এক দৌড়ে যেন পাখির মতো ফুরুত করে পালিয়ে গেল।
অনুনয় ভরা কণ্ঠে ললিতবাবু বললেন, আমাকে একা ফেলে যাস না, একা ফেলে আমাকে আর রাস্ত রাখবে না। কৌতূহল চাপতে না পেরে সৈকতবাবু বললেন, এত ভয় কার জন্য? কি আপনাকে আস্ত রাখবে না? ললিতবাবু কাতর কণ্ঠের উত্তর, জগৎ সংসারে মানুষ টু ভূত, বিড়াল ছানা টু হস্তি শাবক, সকলেই যাকে ভয় করে। সৈকতবাবু প্রশ্ন, কিন্তু তিনি কে? ললিতবাবু ধুতির কোঁচা সামলে দৌড় দেওয়ার আগে উত্তর দিলেন, প্রত্যেকের নিজের স্ত্রী। এই একটা ব্যাপারে ভূত আর মানুষের কোনো পার্থক্য নেই। সুনন্দা দেবী ভূতের রান্নার রেসিপিটা জানতে না পেরে বড়ই মনমরা হয়ে পড়েছিলেন। ললিতবাবু চিলেকোঠার তরতর করে উঠে যাওয়ার আগে সুনন্দা দেবীকে বলে গেলেন, সরি ম্যাডাম, পরে যখন আসবেন তখন অনেক রকম ভূত রান্নার রেসিপি বলবো। আজ হাতে সময় সংক্ষেপ, শুধু একটা স্পেশাল ব্রেকফাস্টের কথা বলি, পান্তা ভাত সঙ্গে মিষ্টির দই আর ভূতের গল্প লিখিয়ে দেয় ডান হাতের কবজির কাবাব। আর কোনো কথা বলার সুযোগ কেউ পেল না। নিচ থেকে সিঁড়ি দিয়ে একটা দপদপ আওয়াজ উঠে আসছে। সুনন্দা দেবী তার স্বামীর দিকে কঠোর চোখে তাকিয়ে কড়া গলায় বললেন, ওখানে দাঁড়িয়ে না থেকে থামের আড়ালে লুকো। সুনন্দা দেবীর কঠিন গলার এই হুকুম অমান্য করার সাহস ব্রিগেডিয়ার সৈকত সমাদ্দারের ছিল না। ভূত আর মানুষের এই একটা জায়গায় কি আশ্চর্য মিল। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।